যে একটা শহরে কোনো রিক্সা নাই, কোনো সাইকেল নাই, কোনো হুন্ডা নাই, কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই, সবারই আছে শুধু নৌকা। ভ্রমণটাও কিন্তু আমাদের বডিরই একটা অংশ, আমাদের জীবনের একটি অংশ। আমি এই পর্যন্ত পৃথিবীর 6টি মহাদেশ ঘুরেছি, একটি মহাদেশই বাকি আছে এবং সেটা আমার জীবনের শেষ স্বপ্ন। যে পাথরের ভিতরে ফুল ফুটানোর মতো অবস্থায়, মরুভূমির ভিতরে কাঁচামরিচ হচ্ছে, ঢেঁড়স হচ্ছে, খেজুর পাতার গাছ দিয়ে কী করে মসজিদ ছিল, এই জিনিসগুলো তারা ওখানে রেখে দিয়েছে। আজকে কথা বলবো তানভীর অপুর সঙ্গে। তানভীর অপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের 1-to-1-এ। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে এই চমৎকার একটি অনুষ্ঠানে অতিথি করার জন্য। শুরুতেই জানতে চাইবো, আপনি কেন ভ্রমণ করেন আর এই ভ্রমণে উৎসাহিত হলেন কিভাবে? আসলে ভ্রমণটা এমন একটা বিষয় যে এটি আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই ভ্রমণ করা উচিত। কারণ আপনি যদি নিজেকে প্রফুল্ল রাখতে চান, নিজের মস্তিষ্ক, নিজের দেহ, নিজের জীবনটাকে, ভ্রমণের কোনো বিকল্প নেই। মানে ক্লান্তি দূর করার জন্য ক্লান্তি দূর ভ্রমণ। করা, তারপর হচ্ছে অন্য কালচারটা কিভাবে মানুষ ভালো থাকে, তারা কি ধরনের খাবার খায়, তাদের ঐতিহ্যবাহী পোশাকটা কি, তাদের দেখা যাচ্ছে যে ইতিহাস কেমন ছিল, তারপর বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের প্রকৃতি। বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর, বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। যেমন আমাদের দেশে কোনো ঠান্ডা নেই, কোনো বরফ পড়ে না, আমরা কত লাকি। কিন্তু অন্য দেশে যারা ঠান্ডা পড়ে তারা কী করে সার্ভাইভ করে, তাদের জীবনটা কেমন, আবার মরুভূমির মধ্যে যদি যান তাদের জীবনটা কেমন। এবং সবচেয়ে বড় কথা যে আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা প্রত্যেকটা সময় ঘরের ভিতরেই কিন্তু বেশি কাজ করছি। আমাদের সুযোগ নেই একটু বাইরে যে নিজেকে একটু ভালোবাসার, নিজেকে একটু প্রকৃতির সাথে সময় দেওয়ার। না হলে পরে আমাদের কি হচ্ছে, সবসময় আমরা নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করছি, কিন্তু ব্যস্ত কি রেখে আমরা কি ভালো আছি? আমরা কিন্তু কেউ ভালো নেই। যখনই একটু সুন্দরবনে যাচ্ছি মনে কি সুন্দর শান্তি, একটু হাওরে যাচ্ছি, একটু সমুদ্রে যাচ্ছি, তখন মনে হচ্ছে ইস, মনে এখানেই থেকে যায়, আর কোথাও যাব না। এই কারণেই ভ্রমণ করাটা জরুরি। বিষয়টা শুধু ক্লান্তি দূর করার জন্য তা না, মানে বৈচিত্র্যময় পৃথিবী সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য ভ্রমণ দরকার। শুধু পৃথিবী না, আপনি নিজের বাংলাদেশের মধ্যেই যদি আমরা চিন্তা করি, আমাদের যে 64টা জেলা আছে, প্রত্যেকটা জেলারই কিন্তু দেখবেন আলাদা আলাদা ভাষা আছে, আলাদা আলাদা বিখ্যাত খাবার আছে, আলাদা আলাদা আমাদের হিস্টোরিক্যাল জায়গা আছে, আলাদা আলাদা আমাদের প্রাকৃতিক জায়গা রয়েছে। ইভেন কি প্রত্যেকটা মানুষের ভাষার টোন থেকে শুরু করে খাবারের ডিজাইন সব কিছু কিন্তু আলাদা। যেমন সিলেটের আমরা যদি যাই, শুধু চা বাগান দেখব। আবার রাজশাহীতে যদি যান, আম বাগান দেখব। আবার যদি আপনি চলে যান সুন্দরবনে, তখন আমরা সুন্দরী গাছ, গোলপাতা গাছ দেখব। সিলেটে শুধু চা বাগান না, হাওরও রয়েছে। ওটাতে আমি আসছিলাম। তো এই যে একটা মজার অভিজ্ঞতা নেওয়ার জন্যে, এটা মানে ভ্রমণ ছাড়া কি আপনার সম্ভব? মানে আপনি ইউটিউব দেখেন, কিংবা আপনি যদি টেলিভিশনে দেখেন, অথবা আপনি পত্রিকার পাতায় যদি দেখেন, এটা আপনাকে কি এনে দেবে? একটু জ্ঞান এনে দেবে, কিন্তু মনের প্রফুল্ল যেটা আর কি, এটা কিন্তু আপনাকে এনে দেবে না। এটার জন্যে আমরা যেমন খাওয়া দাওয়া করছি, আমরা ওষুধ খাচ্ছি, আমরা সব কিছুই যখন করি, পোশাক পরি, ভ্রমণটাও কিন্তু আমাদের বডিরই একটা অংশ, আমাদের জীবনের একটি অংশ। মানে ভ্রমণের আসলে কোনো বিকল্প নেই। আমার সবচেয়ে মজার অভিজ্ঞতা এই ভ্রমণে হয়েছে যে সৌদি আরবে গেছি, এবং সৌদি আরবে যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি কিন্তু মক্কা চেয়ে রিয়াদে বেশি ছিলাম। আচ্ছা। তো রিয়াদে যাওয়ার পরে ওখানে কিছু চমৎকার হিস্টোরিক্যাল জায়গা দেখেছি। তার ভিতরে দারাইয়া নামে ওখানে একটা জায়গা রয়েছে, যেটা এই সৌদি আরবটা কিভাবে আজ থেকে 1000 বছর আগে ছিল, কিংবা তারা কেমন করে নামাজ পড়তো। আমরা যেটা শুনতাম যে আমাদের নবী উপরে মাটির বাড়ি চতুর্দিকে, এবং উপরে ছিল হচ্ছে খেজুর পাতার গাছ। তো খেজুর পাতার গাছ দিয়ে কী করে মসজিদ ছিল, এই জিনিসগুলো তারা ওখানে রেখে দিয়েছে। এই জিনিসগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে মিউজিয়ামটা। এবং আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, আমাদের যে লাখ লাখ বাঙালি থাকে সৌদি আরবে, তারা ওখানে খুব বিশাল বড় একটা এলাকা, নাম মাজরা বলে এটাকে, ওখানে তারা ক্ষেত করছে। তার ভিতরে সবচেয়ে বেশি পপুলার দেখলাম কাঁচামরিচ। হ্যাঁ, এবং একটা লোক আমাকে বললো যে ভাই, আমার প্রত্যেক বছরে উনি ইনকাম করে 3 থেকে 4 কোটি টাকা, এবং তার আন্ডার কাঁচামরিচ, শুধু কাঁচামরিচ আর যে ধনিয়া পাতা আর হচ্ছে ঢেঁড়স, এগুলোই ঢেঁড়স, লাউ, এসব। তো এই যে একটা মরুভূমির ভিতরে যে তারা
খাবার তৈরি করছে এবং মরুভূমির ভিতরে ফুল ফুটানোর বিষয়টা কিন্তু বাঙালিরা এখনই তৈরি করলো। তো এইটা দেখে আমার কাছে মানে চরম একটা নিজেকে একটা মনে হচ্ছে যে এত চমৎকার একটা কাজ করলো যে পাথরের ভিতরে ফুল ফুটানোর মতো অবস্থায় মরুভূমির ভিতরে কাঁচামরিচ হচ্ছে, ঢেঁড়স হচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলো বাঙালিরা এখনই করেছে। তো এইটা আমার কাছে মানে খুবই ডিফারেন্ট একটা জিনিস মনে হচ্ছে। এবং সেই সাথে যে আজ থেকে কয়েক লক্ষ বছর আগে এই সৌদি আরবটা ছিল একটা সমুদ্রের নিচে। তো ওখানে একটা জায়গা আছে এজ অফ দ্য ওয়ার্ল্ড বলে, সেটা রিয়াদ থেকে 100 কিলোমিটার দূরে গিয়েছিলাম আর কি। তো ওইখানে ওই সমুদ্র যে ছিল সেই জিনিসগুলো দেখতে পেরেছি আর কি। সব কিছু মিলে সৌদি আরব ট্রিপটা আমার কাছে অসাধারণ ছিল। বাহ, চমৎকার। আমি বলছিলাম যে ভ্রমণে কিভাবে উৎসাহিত হয়েছিলেন, শুরুটা কিভাবে? বংশগত এরকম ছিলাম, আমার বাবা টুকটাক ভ্রমণ করতো। আমার ভাই তারেক অনু বাংলাদেশের একজন বিখ্যাত ট্রাভেলার, পৃথিবীর 100-র উপরে দেশ ভ্রমণ করেছে এবং সেই সাথে উত্তর মেরু গিয়েছিল। আমরা দুই ভাই একসাথে পৃথিবীর 50টার উপরে দেশ ভ্রমণ করেছি। আপনার টেলিভিশনের মাধ্যম দিয়ে আমি বলতে চাই যে আমি এই পর্যন্ত পৃথিবীর 6টি মহাদেশ ঘুরেছি। একটি মহাদেশই বাকি আছে এবং সেটা আমার জীবনের শেষ স্বপ্ন, সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা। এবং আমাদের বিশাল একটি টিম, আমরা মোটামুটি 30 জনের মতো একটি টিম, যেখানে কিনা মেয়েরা রয়েছে 10-15 জন বা 15 জনের মতো মেয়ে মনে হয় সম্ভবত। আমরা একটা বড় একটা টিম, বিভিন্ন দেশের না শুধু বাংলাদেশিরা, কিন্তু বিভিন্ন দেশে থাকে, কেউ অস্ট্রেলিয়াতে থাকে, কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ বাংলাদেশ, সব কিছু মিলে। আমি যেমন ফিনল্যান্ডে থাকি, আমরা যাচ্ছি অ্যান্টার্কটিকাতে। এবং এটা আমার মানে ভ্রমণ জীবনের সর্বশেষ স্বপ্ন আর কি। তো যাই হোক আর কি, তারে কোনো আমার খুব ক্লোজ ছিল, যেহেতু আমরা দুই ভাই একসাথে ভ্রমণ করেছি। এবং সেই সাথে বাংলাদেশের পাখি বিশেষজ্ঞ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ট্র্যাকার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক, যিনি আমাদের মতো শত শত তরুণের মনে এই ভ্রমণের বীজ বনে দিয়েছেন, তারই সান্নিধ্যে আমি বড় হয়েছি। এবং বাংলাদেশে যখন ছিলাম তখন ওনার সাথে পাখি দেখতে বাংলাদেশের বিভিন্ন বনে যাওয়া হয়েছে আমার, বিশেষ করে চট্টগ্রামে যাওয়া হয়েছে, নওগাঁর আশেপাশে অনেক বিলে যাওয়া হয়েছে। তখন থেকে মেনলি ভ্রমণের নেশাটা আমাকে পেয়ে বসে। এরপরে তো 2006-এ ফিনল্যান্ডে চলে গেলাম। ফিনল্যান্ডে যাওয়ার পরে নতুন দেশ, নতুন সব কিছু, হ্যাঁ। এরপরে আরেকটু নিজেকে সমৃদ্ধ করলাম যে কেমন করে ভ্রমণটা শুরু করা যায়। তো তারপরে চাকরি শুরু করলাম একটা 13তলা জাহাজে, যে জাহাজটা ফিনল্যান্ড থেকে সুইডেনে যায়, আবার সুইডেন থেকে ফিনল্যান্ডে, সেটা একটা প্রমোত্তরী। এটা কি ভ্রমণের উদ্দেশ্যে এখানে চাকরি নেওয়া? ওরকম ঠিক না, জীবিকার তাগিদে আর কি, জীবনের তাগিদে। ওখানে আমি একটা ক্লিনিং জব করতাম। সো ওটা 13তলা জাহাজ, এখান থেকে ট্যুরিস্ট নিয়ে যেত, সারা রাত জাহাজটা চলতো একদম টাইটানিকের মতো, আবার আসতো। তো এরকমভাবে ওই জায়গাটা শুরু করলাম। তো প্রথম বেতনের টাকা দিয়ে কিন্তু চলে গিয়েছিলাম একদম ইউরোপের প্রথম 9টি দেশ ভ্রমণ করেছি। আমরা কি ধরে নেব আপনি ফিনল্যান্ডে গিয়েছিলেন মূলত ভ্রমণের উদ্দেশ্যে, যে টাকা বলতে পারেন, টাকা ইনকাম করবো আর ভ্রমণ করবো? জি, রত দেখা হবে, কলা বেচা হবে একসাথে, সেই দুটো দেশ, দুটো একসাথে কাজ হবে। এবং তারপর আস্তে আস্তে ইউরোপটা আমি খুবই ভালো মতো ভ্রমণ করেছি। বিশেষ করে আমার পৃথিবীর উত্তরের শেষ প্রান্ত নর্থ ক্যাপ যাওয়া হয়েছে পর্যন্ত 4 বার। আমার খুব প্রিয় শহর হ্যামারফেস্ট, পৃথিবীর উত্তরের শেষ শহর, যেখানে মাত্র 10,000 লোকের বসতি, সেখানে যাওয়া হয়েছে। এই চমৎকার কিছু জায়গা আমার মানে বলতে পারেন। এবং ইটালিতে আমি বারবার যেতে চাই। অনেকে জিজ্ঞাসা করে, ভাই আপনার প্রিয় দেশ কোনটা, কিংবা কোন দেশে বারবার যেতে ইচ্ছা করে। ইটালি আমার কাছে আমার অন্যতম একটা প্রিয় একটি জায়গা, কারণ ওখানে হিস্টোরি আছে, আচ্ছা, নেচার আছে, তারপরে হচ্ছে ওখানকার মানুষ ডিফারেন্ট, ওখানকার ওয়েদারটা ভালো, অনেকটা বাংলাদেশের মতো। ইতালি রোমের ইতিহাস আপনাকে টানে? হ্যাঁ, ইটালি রোমের ইতিহাস, এবং রোমের চাইতে আমার মনে হয় খুব বেশি টানে ভেনিস। আই লাভ ভেনিস। আমি এ পর্যন্ত 4 বার গিয়েছি। আমি কিছুদিন গত বছরও গেলাম, খুব ভালো লেগেছে ভেনিসের। কারণ 1000 বছর আগে সমুদ্রের ভিতরে একটি মানে একটা শহর কিভাবে গড়ে উঠলো, এটা ভাবতো তখন আমাদের কোনো ইঞ্জিনিয়ারিংয়ের যে সিস্টেমগুলো ছিল, কিংবা ওয়াটার ডেভেলপমেন্টের সিস্টেমগুলো ছিল, কেমন করে কি করলো যে একটা শহরে কোনো রিক্সা নাই, কোনো সাইকেল নাই, কোনো হুন্ডা নাই, কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই, সবারই আছে শুধু নৌকা, এবং দ্যাট ওয়ান ইজ গন্ডোলা। এবং এই গন্ডোলাতে করেই তারা চলে বেড়াচ্ছে। তো এই যে 1500 বছরের আগের যে ইতিহাস, এটার ভিতরে একটা মজা আছে, এটা দেখার ভিতরে মজা আছে। এবং আর একটা দেশের কথা বলতে চাই, প্যারিস, ফ্রান্সের কথা। ফ্রান্স আমার খুব প্রিয় একটা। এই যে দেখতে পাচ্ছেন মোনালিসা, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যে পেইন্টিংটা আর কি। কিন্তু আমি ওনার সামনে যেয়ে কিন্তু খুব একটা হইনি যে
যে আমার কাছে মনে হয়নি যে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি, কারণ দা ভিঞ্চির অনেক কাজ আছে। মোনালিসাটা যেহেতু তার লাস্ট পেন্টিং ছিল বলে অনেক বিখ্যাত ছিল, এবং সেই সাথে আমার খুবই ইচ্ছা হয় যে পৃথিবীর প্রত্যেকটা মিউজিয়ামে মানে যে খুঁটে খুঁটে দেখা, তাহলে আমাদের যে ইতিহাসটা যে কোনো একটা দেশের কিংবা যে কোনো একটা শহরের ইতিহাস জানতে হলে কিন্তু মিউজিয়ামে যেতে হবে, এটা কোনো বিকল্প নাই। তো মিউজিয়ামগুলো আমার দেখা খুব শখের ভিতরে পড়ে। এরপরে পৃথিবীর বিখ্যাত কোনো মানুষের বাসায় যেখানে জন্মগ্রহণ করেছিল সেখানটা ছুঁয়ে দেখা, যেমন কার্ল মার্কসের বাসা আমি বনে গেছিলাম, থ্রিয়ার, জার্মানি থ্রিয়ারে গেছিলাম, যেরকম একটা বিশ্ববিখ্যাত লেখক দার্শনিক মানুষ যেখানে জন্মগ্রহণ করেছিল। তারপর সুর সম্রাট বিটোভেন, ওনার বাসা রয়েছে বনে, জার্মানি বনে, ওখানে যাওয়া হয়েছিল। মাদার তেরেসার বাসা, উনি জন্মগ্রহণ করেছিল মেসিডোনিয়াতে, তো মেসিডোনিয়াতে যে স্কপে যে রাজধানী, সেখানে আমি গিয়েছিলাম। এবং সবচেয়ে বড় কথা, এবারকার লাস্ট যেটা গিয়েছিলাম, খুবই কিংবদন্তি মানুষ চে গুয়েভারা। আমার কিউবা যাওয়া হয়েছিল, তো চে গুয়েভারা যেখানে মারা গেছে, ওনার জন্মস্থান আর্জেন্টিনা, ওখানে আমি যাইনি, তবে যাচ্ছি, যখন অ্যান্টার্কটিকা যাবো তখন আর্জেন্টিনাতে যাবো এই ডিসেম্বরে। কিন্তু আমি গেছিলাম তার সমাধিতে, ফিদেল কাস্ট্রোর দেশ, চে গুয়েভারার দেশ কিউবাতে গেছিলাম আর কি। তো তখন তার সমাধিতে যাওয়া হয়েছিল। এই জায়গাগুলোতে ছুঁয়ে দেখা, সেগুলোকে বাংলাদেশের তরুণদের মাঝে রিপ্রেজেন্ট করা, আপনাদের সবার ভিতরে ছড়িয়ে দেওয়া, ভালো লাগে। এটা অনুপ্রেরণা কাজ করে বিপ্লবীদের। হ্যাঁ, এসব জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং তারা জীবনটাকে কত ইজিলি দেখেছে, কত সিম্পলভাবে লাইফ লিড করেছে। যত ভ্রমণ করবেন তত আপনি নিজেকে আরও সমৃদ্ধ করবেন, তত দেখবেন যে না, আচ্ছা এই মানুষটা এত চমৎকার, এত সুন্দর, কেন কীভাবে আছে, কেন আপনি এত সিম্পলভাবে থাকে। হ্যাঁ, বিল গেটসের মতো একটা মানুষ কেন ম্যাকডোনাল্ডসের মতো জায়গায় দাঁড়িয়ে থেকে খাবার নিচ্ছে, এলন মাস্ক কেন এইভাবে হেঁটে যাচ্ছে, মানে এই যে একটা জিনিসগুলো আর কি, যারা পৃথিবীর টপ ধনীদের ভিতরে একজন, কি একটা মার্কিং অভিনেতা কেন রাস্তায় আমাদের সাথে হেঁটে যাচ্ছে, সাধারণ মানুষের মতো সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে বিভিন্ন কাজ করছে। হ্যাঁ, আমি একদম দেখি ফিনল্যান্ডে কোনো ধরনের এক্সট্রা সুবিধা নিচ্ছে না ভিআইপি হিসেবে। না, আমি যেমন ফিনল্যান্ডে একদিনকার দেখছি যে আমার পাশ দিয়ে মিস্টার প্রেসিডেন্ট হেঁটে যাচ্ছে, জাস্ট একটা গার্ড। তা আমি তারা বললো হ্যালো মিস্টার প্রেসিডেন্ট, হাত দেখালো আর কি। সো এটা আসলে বোঝা উচিত যে আমাদের যে সিস্টেমগুলো আর কি, আমি যদি ভ্রমণ না করতাম আমি কিন্তু এটা বুঝতাম না। আমি ভ্রমণ না করলে আমি বুঝতাম না যে গাড়ির হর্ন দেওয়াটা এটা একটা মহা অন্যায়। কারণ হর্ন আমি যখনই দিচ্ছি, তার মানে আপনি কোনো একটা রং করেছেন বলে আপনাকে আমি ওয়ার্ন করছি যে আপনি হয়তো ইন্ডিকেটরটা দেননি, কিংবা ভুল করে ব্রেক করেছেন, কিংবা আপনার কোনো একটা সমস্যা আছে। তো এই যে একটা প্রেস্টিজিয়াস বিষয়, এটা কিন্তু আমি ভ্রমণ না করলে জানতাম না। তো ভ্রমণ এই জন্যে করা উচিত যে ভ্রমণ করলে পরে আপনার জ্ঞান শুধু না, আপনার জীবনটাকে আপনি নতুন করে গড়তে পারবেন, জানতে পারবেন। বিশেষ করে ম্যানারিজমের দিক দিয়ে আমরা যারা এখন বাংলাদেশে আছি, আমরা প্রচুর পরিমাণে ম্যানারিজমের দিক দিয়ে আমরা কিন্তু অনেক আন্তরিক। আমি সব সময় বলি যে বাঙালির মতো এত আবেগপ্রবণ, এত আন্তরিক জাতি পৃথিবীতে কোথাও নাই। আবার বাঙালির মতো খুব তাড়াতাড়ি র্যাপিড, হ্যাঁ, আপনার সাথে ঝগড়া লাগাই দিবে, এই টাইপের ইয়েও মানে খুব কম। যে আমরা রাস্তাঘাটে দেখি না যে মানুষ একটু হলে রেগে যাচ্ছে, মানে একটু সরি বললেই কিন্তু কাহিনীটা শেষ হয়ে যায়, কিংবা মানে আমার ভুল হয়ে গেছে, এটা কিন্তু শেষ হয়ে যায়। আমরা জানি আপনি ভ্রমণ করতে গিয়ে নানা ঘটনার মুখোমুখি হয়েছেন। অন্তত দুটো স্মরণীয় ঘটনা সম্পর্কে জানতে চাইব। আসলে 905টা শহরে ভ্রমণ করেছি, তার ভিতরে 2 লক্ষ কিলোমিটার শুধু গাড়িতেই ভ্রমণ করেছি এবং অসংখ্য ঘটনা আছে। আচ্ছা, তো মজার ঘটনা হচ্ছে আমি একবার বসনিয়া হার্জেগোভিনাতে গেছিলাম। আচ্ছা, মজা না, এটা একটু মানে ডিফিকাল্টনেস, মানে আমি কি ফেস করেছি আর কি। সেটা হচ্ছে বসনিয়া হার্জেগোভিনার নাম আমরা সবাই শুনেছি, তো যেহেতু যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। তো আমরা বসনিয়া হার্জেগোভিনার যে রাজধানী আর কি, সে রাজধানীর দিকে আমরা এগোচ্ছিলাম। তো হঠাৎ করে আমাদের কার ইন্ডিকেটর, তখন তো আবার কেবল নেভিগেটর স্টার্ট হয়েছে, এটা আমি বলছি 2016 সালের কথা, 16-17 সালের দিকে কথা। তো গাড়ি কি বলছে এইদিকে যেতে, আমাদের যে বড় ভাই গাড়ি চালাচ্ছে সে ঢুকাই দিছে, কিন্তু দিকে একটা টানেল। ভালো কথা, আমি যে টানেলে কোনো আমার নাই, কোনো লাইট নাই, অন্ধকার। তা আমরা মনে হচ্ছে হয়তো বা ছোটো টানেল, সামনে যে আবার পেয়ে যাব। এরকম করে টানেল যাচ্ছি মোটামুটি 3-4 কিলোমিটারের কোনো কিছু নাই,
মানে আলো আসছে না। তারপরে তাকিয়ে দেখি ডানে বামে পানি, মানে টপ 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 করে পানি যেরকম পড়ে না এরকম। এখন আমরা চিন্তা করছি যে যদি আমাদের গাড়ির চাকাটা এর ভিতরে মানে লিক হয়ে যায়, আবার কোনো গাড়ি পাস করতেও দিচ্ছি না, তো টানেলটাতে কেন আমাদের ইন্ডিকেটর দেখালো, নেভিগেটরটা কেন দেখালো, এটা নিয়ে খুব চিন্তা করতে লাগলাম। আবার চিন্তা করছি যে যদি সামনে যদি কোনো আবার মানে রাস্তা না থাকে, যদি যাওয়ার পর যে দেখি যে পাহাড় থেকে পড়ে গেছি মানে ডাইরেক্ট খাদে, অনেক ভয় কাজ করছিল। তারপরে অনেক অজানা শঙ্কা, অনেক ভয় সংখ্যা শুধু না, মানে আমরা মনে করছিলাম যেখানে একটা কোনো অঘটন ঘটলে মানে কি হবে, মানে হেলিকপ্টারও যদি আসে কিংবা আমাদের এখানে বের করবে কি করে, হ্যাঁ অনেক একটা ভয় কাজ করছিল। এর ভিতরে আমি আমার ভাই আমরা 4 জনকে বললাম যে গাড়িটা থামাও, আমি এটা নামবো। কিন্তু ওই সময় আমার ভাই দেখি হাত ধরে বলছে না নামতে পারবো না। তা আমি বললাম নামতে পারবো না মানে বিষয়টা আরেকটু ভয় এলো, কেন নামতে পারবো না, এখানে কি সমস্যা? কারণ আমি তো পাশে তো দেখতেছি যে মানে পানি পড়ে আছে, এমন তো না যে এখানে অন্য কিছু আছে। তারপরে ভাই গাড়ি চালাচ্ছি মোটামুটি 17-18 কিলোমিটার, কিন্তু প্রত্যেকটা সেকেন্ড কিন্তু আমাদের কাছে মানে খুব বিভৎস একটা অবস্থা, যে না আছে আলো, না দেখতে পাচ্ছি রোড, না দেখতে পাচ্ছি ল্যান্ড, মানে পানিও দেখছি, মানে সব কিছু মিলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এরপরে 20 কিলোমিটার পরে যে তখন আলো দেখা গেল, মানে মনে হচ্ছে নতুন একটা জীবন ফিরে পেলাম। কারণ কি, এটা একটা সময় রোড ছিল, এটা মারামারি মানে যুদ্ধের সময় ওখানে প্রচুর পরিমাণে ল্যান্ডমাইন পোতা ছিল। তা আমার ভাই তখন বললো যে তোমাকে কেন ওখানে নামতে মানা করছিলাম, ওখানে ল্যান্ডমাইনের চিহ্ন দেখতে পেয়েছে সে, যে তুমি নামলে পারে যে কোনো সময় ল্যান্ডমাইন থাকতে পারে, যুদ্ধের সময় যেটা মানুষ রেখে যায়। সার্বিয়ার সাথে যুদ্ধ হয়েছিল বসনিয়া হার্জেগোভিনার, এটা একটা বিশাল আর কি, জানেন আপনি সারায়েভো। তো তারপরে যখন আলোটা দেখলাম মনে হচ্ছে যে নতুন একটা জীবন ফেরত পেলাম আর কি। এই ঘটনাটা আমার এখনও মনে পড়ে, মানে খুবই চমৎকার স্মৃতির ভিতরে রয়ে গেছে। এটা তো একটা বললাম, আর ভালো স্মৃতি বলবো না খারাপ স্মৃতি বলবো, এটা চিন্তা করছি। আপনি তো আফ্রিকাতেও অনেক ভ্রমণ করেছেন। আফ্রিকা ইয়েতে গেছি, আপনার কি বলে মরক্কোতে গেছি, তারপর ইজিপ্টে গেছি। আচ্ছা আমি ইসরায়েলের গল্পগুলি একটা, ইসরায়েল একটা চমৎকার বিষয়। আমি ইজিপ্ট ভ্রমণ শেষ করে আমরা ইসরায়েলে ঢুকছি। তো আমরা সবাই তুর পাহাড়ের নাম শুনেছি, মুসা আলাইহিস সালাম যে পাহাড়টাতে সুরমা হয়ে গেছিল তাকিয়েছিল, ওই পাহাড়টা দিয়ে রাত্রিবেলা চমৎকার একটা চাঁদনি রাত, এই আলো দেখতে দেখতে, চাঁদের আলো দেখতে দেখতে আমরা তাবা নামে একটা জায়গা, একদম শেষ বর্ডার যেটাকে বলে পাহাড়ের পাশে, হ্যাঁ তাবা। কিন্তু এই কায়রো থেকে তাবার দূরত্বটা ছিল 250 থেকে 300 কিলোমিটার, অনেক। এবং তুর পাহাড় কিন্তু একটা পাহাড় না, এটা লাগে এক পর্বতমালার মতো আর কি, অনেক পাহাড়, অনেকগুলো পাহাড়। এটা এক্স্যাক্টলি একটা পাহাড়, তুর পাহাড়ের মধ্যে একটা পাহাড়ের কাহিনীটা ঘটেছিল। এই যে পাহাড়টা রাত্রেবেলা যাচ্ছি, যাওয়ার পরে তাকিয়ে থেকে শুধু সেই অতীত, পাহাড়ের উপর দিয়ে যাচ্ছেন না, সাইড দিয়ে পাশেই পাহাড়। এর ভিতরে মিনিমাম এই 200 কিলোমিটারের ভিতরে 20 থেকে 30 বার আর্মি থামাইছে। আচ্ছা, মানে এইটা কিন্তু একটা বিশাল বড় একটা ডেঞ্জারাস রোড ওটা, কারণ পাশে ইসরায়েলের পাশে থাকা মানেই আপনার প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা তারা প্যারা দেয়, মানে যে সে ঢুকতে পারবে না, এই অনেক সমস্যা, কেন যাচ্ছে কি করছে। তো ওই যে গাড়িগুলো থামাচ্ছে, এটা একটা অ্যাডভেঞ্চার, সবসময় জিজ্ঞাসা করছে, পাসপোর্ট দেখতেছে, দেখছে, মানে বিরক্তও লাগতেছে, আবার মজাও পেতেছি যে ঠিক আছে, এটা একটা লাইফ, পার্ট অফ লাইফ। তারপরে তুর পাহাড় দেখতে দেখতে যে পৌঁছানোর পরে ল্যান্ড বর্ডারে ঢুকবো। ওপাশে যে বর্ডারটা, ওটার নাম হলো এইলাট। আচ্ছা, আমরা আছি তাবা থেকে এইলাট বর্ডার দিয়ে আমরা ঢুকবো, আমাদের গন্তব্য হচ্ছে জেরুজালেম। তারপরে আমরা বর্ডারে যখন ঢুকার পর তো দেখি ইসরায়েলি বর্ডার মানেই তো একটু ভয় ভাব, কি হবে না হবে। ঢুকার সঙ্গে সঙ্গে দেখি সব এক একজন সোলজাররা, মহিলা সোলজার, কোনো পুরুষ সোলজার নেই, সব মহিলা সোলজার। আচ্ছা, স্লিম বডি, কি সুন্দর ফিগার, একটা বড় বড় অস্ত্র নিয়ে সব দাঁড়া আছে, চোখের মধ্যে সানগ্লাস দিয়ে, মানে অন্যরকম একটা অবস্থা। হ্যাঁ, অন্যরকম দেখে মনে হচ্ছে যে না এটা ইসরায়েল আর কি, ইসরায়েলি। তো এই তো তারপরে গেলাম, যাওয়ার পর আমাদের বেশ করলো, প্রথমে হাসি মুখে খুব কথা বললো যে কোত্থেকে আসছো এসে। তা আমি বললাম যে আমরা এইভাবে ভ্রমণ করছি, এভাবে যাবো। কোথায় যাবা তো এক্সপ্লেনেশন দিল আর কি। তারপরে মোটামুটি ঘন্টাখানেক বসায় রাখলো, লট অফ কোশ্চেন।
হ্যাঁ, কেন যাচ্ছি, কোথা থেকে আসছে, কি কি প্ল্যান আছে, কি কি দেখবো, তারপরে তার ক্যামেরা চেক করলো, এই করলো, নানান কাহিনী, মানে এত কাহিনী, জীবনে এত বর্ডারে গেছে কিন্তু এত কোশ্চিন কেউ করেনি। মোটামুটি ঘন্টাখানেক বসায় রেখে তারপরে একটা সিল দিয়ে দিল। সিল অবশ্য পাসপোর্টে দেয়নি, তারা আলাদা দিয়েছে, কারণ ইসরায়েলে যদি কোনো পাসপোর্টে সিল থাকে অনেক দেশ ভিসা দেয় না। তো আস্তে করে চমৎকার হয়ে দিয়ে দিল। তারপরে আমরা সুন্দর করে একদম সেই না, এটা তো হচ্ছে লোহিত সাগর, রেড সি, আচ্ছা, রেড সির একটা সুন্দর নিঃশ্বাস নিলাম আর কি। তারপর ওপাশে চলে গেলাম এলাট থেকে তারপরে আমরা গাড়িতে করে চলে গেলাম জেরুজালেম। তো এটা আমার কাছে একটা খুব স্মরণীয় একটা বিষয়, কারণ ইসরায়েলে এভাবে ঢোকাটা এবং তাদের সৈন্যবাহিনীকে দেখলাম মোটামুটি, আমরা 3 দিন ছিলাম, সব জায়গাতেই তাদের বাসে উঠতেও সবসময় আর্মি, ট্রামে উঠলেও আর্মি, রাস্তাতে আর্মি, এই জিনিসগুলা আমার কাছে একটু লাগলেও দেশ হিসাবে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ইসরায়েল ইজ এ গুড কান্ট্রি। অনেক ভ্রমণ করেছেন আপনি, জি। কি পেয়েছেন এত ভ্রমণ করে? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন, যে আপনি গাড়ি পাননি, বাড়ি পাননি, আমার কোনো অবস্থান নাই বাংলাদেশে এবং পৃথিবীতেও নাই, আমার ব্যবসাও নাই, কোনো চাকরিও নাই, কিছুই নাই। অভিজ্ঞতা, জীবনের আনন্দ, জীবনে বেঁচে থাকার আনন্দ, বেঁচে থাকার স্বাদ সবই পেয়েছি। হিমালয়কে না দেখে যদি মারা যেতাম, জীবনটা আমার মনে হচ্ছিল যে হয়তোবা অপূর্ণ থেকে যেত। তারপরে মনে হচ্ছে যে যদি আমি ভেনিস না দেখে মারা যেতাম, তাহলে আমার মনে হচ্ছে পৃথিবীটা অপূর্ণ থেকে যেত। এখন মনে হয় যে যদি অ্যান্টার্কটিকা না দেখেই মারা যায়, তাহলে জীবনটা অপূর্ণ থেকে যাবে আর কি। এই যে এতগুলো কালচার, এই যে 905টা শহরে ভ্রমণ করা, তাদের কালচার, মায়ান সভ্যতার যেমন একটা আলাদা কালচার দেখেছি, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা গেছি, তাদের কালচারটা অন্যরকম, তাদের পোলাইটনেস অন্যরকম। আমি ইউরোপে থাকি 19 বছর ধরে, ফিনল্যান্ডে, পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। সুখী দেশের মানুষটা কেমন করে সুখী হচ্ছে, কিংবা পৃথিবীতে সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ ফিনল্যান্ড, কীভাবে মানুষ দুর্নীতিমুক্ত হয়ে নির্দ্বিধায় নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে, চাকরি, জীবনযাপন, এগুলো দেখতে পেতাম না। আপনার বাংলাদেশে বহু মানুষ আছে, দেখবেন যে 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, সে কখনো ফিনল্যান্ডেও যায়নি, সে জানেও না যে পৃথিবীটা আসলে সুখটা কোন জায়গায়। সুখটা আসলে টাকার ভিতরে না। আপনার একটা রিক্সা চালকও যদি তার সততা দিয়ে চমৎকারভাবে তার ফ্যামিলিটাকে মেনটেন করে নিজের মতো করে চলে, এটা কিন্তু সুখ। আমাদের দেশের মানুষের সুখের সংজ্ঞাটা আসলে এক একজনের কাছে এক এক রকম, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে ভ্রমণেই আমি পাই প্রকৃত সুখ, অন্য কিছুতে না। কিন্তু ভ্রমণের জন্য তো অনেক টাকা প্রয়োজন, আপনি এত অর্থ পান কোথায়? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন, সেটা আমাকে বা শত শত মানুষ করে একই কথা, যে কত টাকা পান কোথা থেকে। এটা একটা সিম্পল কোশ্চেন, আমি এক্সপ্লেনেশন করে দিচ্ছি আপনাকে 1 মিনিটে। যে দেখেন, আমি 19 বছর ধরে ফিনল্যান্ডে থাকি, যে মানুষটা 19 বছর ধরে যে কোনো দেশেই থাকুক, সে যদি সৌদি আরবেও থাকে, তারও কিন্তু 1 কোটি টাকা হবে। কি করে কথা হবে? সে ওয়েটার্সগিরি করে। আমি যেমন বাংলাদেশে থেকে যখন গেছি, তখন আমি ক্লিনিং জব করতাম। এরপরে আমার নিজের পিজার দোকান ছিল, আমি 12 ঘন্টা 14 ঘন্টা করে কাজ করেছি। এরপরে হচ্ছে আমি বারে কাজ করেছি। তা আমার ওখানে আওয়ার বাংলাদেশি টাকা 1000 টাকা, মানে আমি মান্থলি মোটামুটি 3 লক্ষ টাকার মতো ইনকাম করতে পারি, 2 থেকে 3 লক্ষ টাকা। তা আমার খাবার দাবার যদি সব বাদ দেন, থাকা খাওয়া এক্সপেন্স বাদ দিয়েও মোটামুটি 1-1.5 লাখ টাকা কিন্তু প্রত্যেক মাসে থাকে। তো এই যে টাকাটা, এই টাকাটাই কিন্তু ভ্রমণের টাকা আমার। আপনি হয়তো বা ঢাকা শহরে, আমি এ পর্যন্ত আমি হিসাব করে দেখেছি মোটামুটি 1.5 কোটি টাকার মতো ভ্রমণে খরচ করেছি আমি। ভ্রমণে কিন্তু টাকা লাগে না বেশি, ভ্রমণে কিন্তু মন লাগে। কারণ কি জানেন, আমরা হচ্ছে 10 টাকার পাবলিক, রাত্রে ঘুমানোর জন্য 10 টাকা মানে $10 কথা বলছি। পৃথিবীতে যেখানেই গেছি ওই ইউরো হোস্টেলেই থেকেছি। 1.5 কোটি টাকা, মনে করেন 1.5 কোটি টাকা, এটা কি খুব বড় টাকা? 19 বছরে আপনি জমাতে, এটা কিন্তু খুব বড় টাকা না, খুব বেশি। তারপর ফিনল্যান্ডের মতো দেশে থাকা, এটা কিন্তু খুব বড় টাকা না। হ্যাঁ, আপনি যদি 19 কোটি টাকা হইতো, তাহলে কিন্তু একটা অন্য জিনিস ছিল, এটা অনেক বড় টাকা। বাট 1.5 কোটি টাকা, এটা এমন কোনো বড় টাকা না। হয়তো কি হতো, আমার একটা ফ্ল্যাট থাকতো ঢাকা শহরে, এটাই তো হইতো। না হলে আমার রাজশাহী শহরে 2 কাঠা জমি থাকতো, কি 3 কাঠা জমি থাকতো, এটাই হতো, এর চেয়ে বেশি কিন্তু না। কিন্তু ফ্ল্যাট না করে ভ্রমণের পেছনে, এই যে ভ্রমণের পেছনে খরচ করেছি বলেই কিন্তু আজকে আমি ডিফারেন্ট। এই জন্যেই আমাকে মানুষ পছন্দ করে, ভালোবাসে। আপনি আজকে আমাকে অনুষ্ঠানে ডেকেছেন, সবচেয়ে বড় কথা, এইসব বাদ দেওয়ার, সব কিছু বাদ, আমি তো নিজে শান্তি পাই। পৃথিবীতে নিজেকে শান্তি দেওয়া, নিজেকে ফিল করা, এটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ, বড় কাজ। কারণ আপনি যদি
নিজেকেও আমাকে যেমন আমি পৃথিবী থেকে যখন মারা যাব আমি কিছুই নিয়ে যেতে পারবো না, কিন্তু এই যে অভিজ্ঞতাটুকু পৃথিবীর সবচেয়ে বড় যে এখন যে ছবিটা দেখছেন পৃথিবীর উত্তরের শেষ প্রান্ত নর্থ কাপে আমি দাঁড়িয়ে থেকে হাত তুলে বলেছিলাম যে পৃথিবী তোমাকে ভালোবাসি, এই যে মনে করেন এই অভিজ্ঞতাটুকু আমি মৃত্যুর সময় নিয়ে যেতে পারবো, কিন্তু আপনি সেই জিনিসটা পারবেন না। এটাই হলো পার্থক্যটা। না, আমরাও আপনার মতো ভ্রমণ করতে চাই। বিদেশের অনেক গল্প শুনেছি, বাংলাদেশের পর্যটন সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, বাংলাদেশ আমার চোখে দেখা পৃথিবীর চমৎকার একটা ডাইভার্স একটা কান্ট্রি, যেখানে সুন্দরবন আছে, যেখানে বান্দরবন আছে, যেখানে বিশাল বড় সি বিচ আছে আমাদের কক্সেস বাজার, যেটা কিনা আমাদের পাশের দেশ নেপালেরও নাই, একটা সমুদ্র নাই, একটা দেশের সমুদ্র নাই। আমাদের দেখেন সবচেয়ে বড় যে বিষয়টা, আমি ভেনিসের গল্প করছি বাট আমি আমাদের পাহাড়পুরের গল্প করছি না। আমাদের পাহাড়পুর ছিল আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের সবচেয়ে গর্বের জায়গা। বাংলাদেশের দুটো জায়গা পৃথিবীর কোনো দেশের সাথে তুলনা করা যায় না। একটা হচ্ছে মানে ঐতিহাসিক দিক দিয়ে পাহাড়পুর, যেটা আমাদের বিশ্ববিদ্যালয় ছিল, যে বিশ্ববিদ্যালয় যখন অতীশ দেবঙ্কর ইউনিভার্সিটির টিচার ছিল, ইউনিভার্সিটির ভিসি ছিল, মানে অধ্যাপক ছিল, সেই সময়ে আমেরিকা আবিষ্কার হয়নি। আমেরিকা ছিল অন্ধকার জগতে। সেই সময় আপনি যে অস্ট্রেলিয়া গেছিলেন, সে অস্ট্রেলিয়া আবিষ্কার হয়নি 1600 সালে, বুঝেন। কিন্তু তখন আমরা ছিলাম সর্বোচ্চ বিদ্যাপীঠের জায়গায়, এই বাংলাদেশ। আমরা এটাকে প্রেজেন্ট করতে পারিনি পৃথিবীর কাছে, এই জন্য আমরা ব্যর্থ। তারপরে সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন, 10,000 বর্গ কিলোমিটার, চিন্তা করা যায়। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গর্বের এবং আমাদের পরিচয় করে। যেমন আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, সবাইকে বলি আমাদের বিগেস্ট রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনকে আমরা পারিনি। তো এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। তা আমাদের নাইটাই কি, প্রাকৃতিকভাবে আমাদের নাইটা কি, আমরা ভ্রমণের জন্য সমৃদ্ধ 100%। যেমন আমাদের হাওর আছে, বন আছে, আমাদের নদী আছে, আমাদের এতগুলো নদী, চিন্তা করা যায় কত নদী। কিন্তু আমরা বিদেশি পর্যটক সেভাবে দেখতে পাচ্ছি না। এটা একটা বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে আসলে আমরা এখনো ভ্রমণে অতটা ফ্রেন্ডলি না। মানে ভ্রমণটা কি করে করতে হবে, আসলে কি নেই আমাদের, মানে বিদেশি পর্যটকদের আমাদের দেশে টানার জন্য, আকৃষ্ট করার জন্য, আমাদের আকৃষ্ট করার জন্য প্রাকৃতিকভাবে সব কিছু আছে, বাট আমরা মানুষ এটাকে সুন্দর করে গোছাতে পারছি না। যেমন আপনি এখানে কেরালা চলে যাচ্ছেন, নির্দ্বিধায় যেতে পারবেন, কিন্তু আমাদের এখানে একটা বিদেশি একটা পর্যটককে আপনি ডাকলেন, কিংবা বাংলাদেশে একটা পর্যটককে, এই যে আমি সুন্দরবনের গল্প করলাম, আমি হচ্ছে পাহাড়পুরের গল্প করলাম, পাহাড়পুরে মনে করেন ঢাকা থেকে আপনি যাবেন পাহাড়পুরে, থাকবেন কোথায়? আপনার কোনো থাকার কোনো হোটেল আছে? আপনি এখান থেকে নওগাঁ যেতে লাগবে মিনিমাম 7-8 ঘন্টা, 10 ঘন্টা, তারপরে তো আপনি দিন যে দিন ব্যাক করতে পারবেন, ওখানে কোথায় থাকবেন? আপনি তো একটা ঐতিহাসিক জায়গায় যখন যাবেন আপনি ওখানে রিল্যাক্স করবেন, তারপরে সকালে গেছেন আবার হয়তো কালকে যেতে পারেন। তো এই যে অ্যাকোমোডেশনগুলো আমাদের নাই। আমরা শুধু বললে হবে না, আমরা কি করছি, শুধু ব্যবসায়িক কেন্দ্র করে আমরা কক্সবাজারে রিসোর্ট করছি, আমরা বান্দরবনে রিসোর্ট করছি, তা আবার কি এটা রিসেন্ট। এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের বাংলাদেশের যে পর্যটন খাতটা আছে তাদেরকে খুবই ভালো মতো যে এই জায়গাগুলোকে, যেমন মহস্থানগড়ের পাশে একটা খুব চমৎকার ভালো রিসোর্ট করা উচিত, কিংবা হোটেল করা উচিত, এক্সকারশনের ব্যবস্থা করা উচিত স্কুল লেভেল থেকে, যেটা আমি ইন্ডিয়াতে দেখেছি যে তারা প্রত্যেকটা জায়গায় স্কুল লেভেল থেকে এক্সকারশনে নিয়ে চলে যাচ্ছে। পঞ্চগড়ের যে মানুষটা, কি সিলেটের যে মানুষটা, তারও তো ওই পাহাড়পুর দেখার দরকার রয়েছে। তো এই স্টুডেন্টরা দিবে কোত্থেকে? এই জায়গাগুলো আমাদের প্ল্যান করতে হবে যদি আমরা দেশের মধ্যে চিন্তা করি, কারণ আমাদের বাইরের পর্যটক দরকার নেই আমাদের। ইনফ্যাক্ট কেন দরকার নাই? কারণ বাইরে তার যে সুযোগ সুবিধাটা দেয় আমাদের কালচারাল কারণে অথবা আমাদের ম্যানারিজমের কারণে আমরা সেটা দিতে পারবো না। হ্যাঁ, যেমন বাইরে একটা পর্যটক যখনই আসবে, সি বিচে যখন থাকবে, তখনই তার একটা ওয়াইন দরকার পড়বে, তার হুইস্কির দরকার পড়বে, কারণ সে তার এনজয় করতে চাবে, নাইট ক্লাব দরকার পড়বে, যেগুলো আমরা দিতে পারবো না, আমাদের কালচারগত অনেক বাধা রয়েছে। তো এটা নিয়ে আমি চিন্তা করছি না, আমি চিন্তা করছি যেটা যে আমাদের যে 19 কোটি লোক, তার মধ্যে 1 কোটি লোক যদি আমরা, রাজশাহীর লোক ঢাকা আসি, ঢাকার লোক সিলেট যায়, সিলেটের লোক খুলনা যায়, এটা যদি করতে পারি আমরা, তাহলেই কিন্তু ইকোনমিটা বুম হয়ে যাবে একদম। কারণ বাড়ির পাশের দেশ নেপাল যদি তাদের ইকোনমিটা শুধু এটার উপরে চলে, শ্রীলঙ্কা যদি চলে ট্যুরিজমের উপরে, মালদ্বীপ যদি ট্যুরিজমের উপরে চলে, ইভেন কি ইন্ডিয়া কিন্তু ট্যুরিজমের একটা ব্যাপক পর্যটকদের জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, ট্রান্সপোর্ট, এগুলো একদমই বাংলাদেশ খুবই পোর কোয়ালিটি। বিশেষ করে আপনি যেমন, আমি সুন্দরবনের কথা বলি, আমি সুন্দরবনে মাঝে মাঝে যাই, তো সুন্দরবন আমার খুব প্রিয় একটা জায়গা। সাইদাবাদে যাব, দেখবেন যে কোনো কাউন্টার ঠিক মতো নাই, রাস্তার মধ্যে লোক উঠাচ্ছে, নোংরা পচা সব কিছু মিলে। আপনি যদি আপনার নিজের ওয়াইফ, বাচ্চা কিংবা মা নিয়ে যান, দেখবেন যে একটা মেসাকার একটা অবস্থা হয়ে গেছে। আপনি মানে দাঁড়াবেন কোথায়, বাস থাকবে কোথায়, মানে কোনো সিস্টেম নাই।
এই সিস্টেমগুলো ডেভেলপ যদি আপনি না করেন তাহলে আপনি ট্যুরিস্ট কেমনি করবেন? আপনি সিঙ্গেল মানুষ চলে আছেন ঠিক আছে, কিন্তু যখন ফ্যামিলি নিয়ে যাবেন, আপনার বুড়ো মাকে নিয়ে যাবেন, তখন কিভাবে যাবেন? এই জিনিসগুলো ডেভেলপ করতে হবে আমাদের, মানে ট্যুরিজম। আর দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা, আমাদের বড়ই অভাব। নিরাপত্তার বড় অভাব, যে আমাদের অবশ্যই এত বড় একটা আমাদের মানে এত মানুষের দেশ, অনেক ঘটনা ঘটে যায় মাঝে মাঝে, কিন্তু আমাদের আরও একটু সচেতন হতে হবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের খাবারেরও একটা বিষয় আছে, যে বিদেশিদের আপনি যখন ডাকবেন ওরা কিন্তু এত স্পাইস পছন্দ করে না। হ্যাঁ, আপনি যখন যাচ্ছেন অন্য একটা দেশে, তারা আবার ঝাল দেয় না অতটা, তাহলে আপনি খেয়েই বলে খেতে ভালো লাগছে না। আপনি যদি চেন্নাই যদি যান, দেখবেন ইডলি দোসা যখন আপনি খাবেন, ভালো লাগতেছে না খাওয়াটা, ঝাল না। তো এই জিনিসগুলোর বিষয় আছে আবার, যে আপনি যখন বিদেশিদের ডাকবেন তাদের খাবার দিতে হবে, তাদের এন্টারটেইন দিতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে। ইভেনকি আপনি যে এয়ারপোর্ট থেকে যে বের হবেন, বের হওয়ার পর ট্যাক্সি কোথায় বাংলাদেশে? মানে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরেই কিন্তু ট্যাক্সির সমস্যাটা পড়ে, যেটার কারণে আমি বিদেশি পর্যটকের খুব একটা আমি ইন্টারেস্টেড না, কিংবা তাদেরকে আমি ইনভাইটও করি না। আমি ইনভাইট করি যে রাজশাহীর যে মানুষগুলো, রাজশাহীর যে আমার ভাই ব্রাদার বন্ধুবান্ধব কিংবা আমার ফ্যান ফলোয়ারদেরকে বলি যে তোমরা সুন্দরবনে আসো, অথবা তোমরা সিলেটের চা বাগানে যাও, অথবা তোমরা সেন্ট মার্টিনের মতো জায়গায় যাও, তোমরা আবার রাজশাহীতে আসো ইতিহাস দেখতে। এইটা আমি কাজ করি। কিন্তু বিদেশি পর্যটকদের আমাদের আনতে আরও মোটামুটি 50 থেকে 100 বছর সময় লাগবে আমাদের, কারণ ওই ট্রেনটা আমরা এখনও চালু করতে পারি নাই। তানভীর আপু, একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা অনুষ্ঠানের। শেষ প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে নতুন সরকার, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, এই সরকার এবং পরবর্তীতে হয়তো নির্বাচিত একটা সরকার আসবে, আপনি কি আগামী দিন নিয়ে খুব আশাবাদী যে আমাদের বাংলাদেশের পর্যটন ব্যবস্থা সমৃদ্ধ হবে, আমরা পর্যটন নিয়ে গর্ব করব, পর্যটন খাত থেকে রাষ্ট্র একটা ভালো আর্ন করবে? না, আমি খুবই আশাবাদী। আমি এই কারণে আশাবাদী যে আমি যখন পৃথিবীর বিভিন্ন দেশে আমাকে জিজ্ঞাসা করতো হোয়ার আর ইউ কামিং ফ্রম, আমি বলতাম আই এম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ? হোয়ার ইজ বাংলাদেশ? Where is Bangladesh? Like Latin America, যখন কিছু ম্যাক্সিমাম পিপল দে নো হোয়ার ইজ বাংলাদেশ, দে ডোন্ট নো অ্যাট অল। তখন আমি বলতাম যে ডু ইউ নো ডক্টর মোহাম্মদ ইউনূস? হু ইজ ডক্টর, হু ইজ দ্য পিস নোবেল লরিয়েট? ইয়েস উই নো, হি ইজ ফ্রম মাই কান্ট্রি, দ্যাট ইজ বাংলাদেশ, হি ইজ ফ্রম বাংলাদেশ। ও রিয়েলি? এই যে তার কথাটা, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা কিন্তু চিনে, বাংলাদেশকে চিনে না। এটা কিন্তু অনেকেই হয়তো বা বলবে যে আমি হয়তো বাড়িয়ে বলছি না, ইটস ট্রু। ল্যাটিন আমেরিকার অনেক দেশে, যেমন আমরা আফ্রিকার অনেক দেশের নাম জানি না, আমরা আফ্রিকার অনেক দেশের নাম জানি না। আমাদের বাংলা হয়তো মাদাগাস্কারের নাম আপনি কজন জানে আমাদের দেশে, ফর এক্সাম্পল আমরা যদি বলি আর কি, মালির নাম কজন জানে? যেসব ফুটবল খেলে সেসব দেশের আপনি হয়তো নাম জানলেন, বেলিজের নাম কজন জানে ল্যাটিন আমেরিকার? আমাদের দেশে ম্যাক্সিমাম জানবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের নাম চেনার তো কোনো দরকার নেই, কারণ বাংলাদেশে মানুষ চিনে, হয় ধনী হলে পারে মানুষ চিনে, সবাই জানে আমেরিকা বিশাল শক্তিশালী, তাকে চিনে, চায়না এখন বিশাল শক্তিশালী, এইভাবেই কিন্তু। নাহলে ফুটবল ভালো খেলে, ব্রাজিল যেমন, অন্য কিছুতে নাই কিন্তু খেলাতে ভালো। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আসার পরে আমি মনে করি আর কি, যেহেতু উনি সারা পৃথিবীর বিভিন্ন দেশে গেছে, বিভিন্ন জায়গায় উনি নিয়ে গেছে, এবং উনি একজন দক্ষ সংগঠক। বিশেষ করে তার যে গ্রামীণ ব্যাংক না, উনি গ্রামীণের যে তার যে এনজিও আর কি, সারা পৃথিবীর কাছে উনি নিয়ে গেছে। তাই মনে করি যে উনি পর্যটন খাতটাকে ঠিক এরকমভাবেই বিশ্বের দরবারে, বিশেষ করে সুন্দরবন, তার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে সুন্দরবন এবং আমাদের পাহাড়পুর, এই দুটাকে আমরা একটা ব্র্যান্ড করতে পারি। যেমন ইন্ডিয়া তাজমহল নামেই চিনি ইন্ডিয়াকে, ইন্ডিয়া চিনুক আর না চিনুক, তাজমহল কিন্তু সবাই চেনে, যে তাজমহল এটা একটা ব্র্যান্ড। তা আমি মনে করি এই দুটোর ভিতরে একটা আমরা করতে পারি কি না আর কি। আর যেটা হচ্ছে যে আমাদের অযোগ্য লোক খুব বেশি পর্যটন কর্পোরেশনে, তারা জানেই না। বিশেষ করে আমি চাই, এর আগেও গভর্নমেন্টের সাথে আমার বিভিন্ন সময় কথা হয়েছে, যখন বলেছি যে আপনারা ইউরো হোস্টেলের মতো ছোট ছোট প্রত্যেকটা জেলাতে মাত্র 500 টাকায় 1000 টাকায় স্টুডেন্টদের থাকার ব্যবস্থা করেন, যারা সিঙ্গেল ট্রাভেল করতে চায়, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, বেশি না 10টা থাকার ব্যবস্থা করেন, 3-4টা রুম করেন, জেলা শহর স্কুলগুলোতে করেন, তাহলে আমাদের ভ্রমণটা এগিয়ে যাবে। এখন এই গভর্নমেন্ট যদি এটা বুদ্ধি করে, কারণ মেন যেটা হচ্ছে কি, আমাদের দেশে তো টাকার সমস্যা না, কিন্তু ভালো লোকের সমস্যা, ভালো বুদ্ধির সমস্যা। এখন এই বুদ্ধিগুলো যদি তারা করে, আমার মনে হয় যে ভালো হবে। কারণ
ওনারা সারা পৃথিবী ভ্রমণ করেছে, ওনারা জানবে যে কী করে এটাকে। আর তাছাড়া তো আমাদের কাছে যদি কখনো পরামর্শ তারা নাই, কিংবা আমাদেরকে কখনো যদি ডাকে, আমরা একদম বিনা টাকায়, মানে কোনো কিছু টাকা পয়সার প্রশ্ন না, মানে বিনা টাকায় আমরা দেশের জন্য পুরোটা সময় ব্যয় করবো আর কি, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ তানভীর আপু। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা দ্য নিউজের সঙ্গে থাকুন আর ভিজিট করুন www.thenews24.com। সেই সঙ্গে আপনারা নিয়মিত আমাদের সঙ্গে থাকুন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ তানভীর আপু। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, নিজেকে ভালোবাসুন, বেশি বেশি করে ভ্রমণ করুন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।